প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। নগরায়নের সাথে সাথে নাগরিক সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। পানি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নগরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা থাকা প্রয়োজন। আমাদের আজকের পর্ব নগরে পানি ব্যবস্থাপনা নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নগরে পানি ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য ও চিত্র। পানির অপর নাম জীবন। সুপেয় পানি ছাড়া পৃথিবীর বুকে জীবন ধারণ অসম্ভব। প্রকৃতির আশীর্বাদে সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ ছিল পর্যাপ্ত সুপেয় পানি। গাঙ্গেয় ব্রহ্মপুত্র অববাহিকার এই বদ্বীপের বুক চিরে প্রবাহমান নদ নদীগুলো সময়ের পরিক্রমায় দখল, দূষণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে। অনিবার্য পরিণতি হিসেবে বর্তমানে বিশুদ্ধ খাবার পানির সংকটে পুরো দেশ। ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় শুকনো মৌসুমে অনেক অঞ্চলে নলকূপগুলোতে মিলছে না পানি। তবে ঘনবসতিপূর্ণ শহর বা নগরগুলোতে সুপেয় পানির এই সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রায় ২.৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত ঢাকা মহানগরীতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া। এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে প্রতিদিন প্রয়োজন প্রায় ২৯৫ কোটি লিটার নিরাপদ পানি। এই বিপুল পরিমাণ পানি উৎপাদন বা পরিশোধিত হয় ৫টি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে। উৎপাদিত পানি পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে নগরবাসীর কাছে। বর্তমানে ঢাকা ওয়াসা সরবরাহকৃত পানির প্রায় ৭০% ভূগর্ভস্থ উৎস থেকে এবং অবশিষ্ট ৩০% ভূ উপরস্থ উৎস থেকে সংগ্রহ করা হয়। সার্বিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় মোট ১১টি জোনে বিভক্ত ঢাকা ওয়াসার ১০টি ঢাকা মহানগরীতে এবং একটি নারায়ণগঞ্জে অবস্থিত। ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে ডিএনডি বাঁধ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্ষাকালে ডিএনডির পানি সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। ঢাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রায় ১০০ বছর পূর্বে চালু হলেও এখনও মানসম্মত হয়নি এর ব্যবস্থাপনা। আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজন আধুনিক ব্যবস্থাপনা। সাধারণত বৃষ্টির পানি মাটিতে পড়ার পর ১০% গড়িয়ে চলে যায় পার্শ্ববর্তী ড্রেন বা খালে, ৫০% শুষে নেয় মাটি, অবশিষ্ট অংশ বাষ্পীভূত হয়। কিন্তু অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে বৃষ্টির পানির বড় অংশটি মাটির নিচে যেতে পারে না, বরং গড়িয়ে যায় ড্রেনে। তবে ড্রেনেজ ব্যবস্থা যুগোপযোগী না থাকার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ।
দেশে বিদ্যমান 12টি সিটি কর্পোরেশন এবং 330টি পৌরসভা সহ অন্যান্য ছোট শহর নিজস্ব তত্ত্বাবধানে পানি ব্যবস্থাপনা করে থাকে। কিন্তু সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, বন্যা, যথাযথ পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব, বিশুদ্ধ খাবার পানির সংকট প্রায়শই উঠে আসে সংবাদ শিরোনামে। অধিকাংশ শহরের সরবরাহকৃত পানিতে শুধু গোসল, থালা বাসন, কাপড় ধোয়া সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। অধিকাংশ সময় পাওয়া যায় ময়লা, পোকামাকড়, জীবাণু এবং দুর্গন্ধযুক্ত পানি। এমনকি ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতিও শনাক্ত হয়েছে ওয়াসার পানিতে। তবুও বাধ্য হয়ে নগরবাসী এ ধরনের দূষিত পানি পান করছে। নগরে পানি ব্যবস্থাপনার মধ্যে নগরবাসীদের জন্য নিরবিচ্ছিন্ন মানসম্মত পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানির যথোপযুক্ত ব্যবস্থাপনাকে নির্দেশ করে। নাগরিকদের জন্য বিশুদ্ধ এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে উৎস থেকে পানি উত্তোলন, পরিশোধন এবং বিতরণের জন্য উপযুক্ত অবকাঠামো নির্মাণ ও পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরাঞ্চলে গৃহস্থালী, অফিস আদালত এবং শিল্প কারখানার বর্জ্য পানি এবং বৃষ্টির পানি নিষ্কাশনে পয়ঃনিষ্কাশন লাইন স্থাপন, পয়ঃশোধনাগার নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। বন্যা নিয়ন্ত্রণে নদী খালের নাব্যতা রক্ষা, বাঁধ নির্মাণ এবং বৃষ্টির পানি ধরে রাখতে প্রয়োজনীয় জলাধার নির্মাণ যেমন বিশেষ গুরুত্ব বহন করে, তেমনি বৃষ্টির পানি সংরক্ষণে পানি সংগ্রহের ব্যবস্থা, ছাদ বাগান এবং পানি নিষ্কাশনের লক্ষ্যে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা থাকা জরুরি। আধুনিক এবং মানসম্মত পানি ব্যবস্থাপনার মাধ্যমে শহরের সার্বিক পরিবেশগত ভারসাম্য বজায় রাখা ও জনস্বাস্থ্য নিশ্চিত করা অপরিহার্য। নয়তো পানিবাহিত রোগ, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ তীব্র আকার ধারণের মাধ্যমে নাগরিক জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে পানির প্রাকৃতিক উৎসসমূহের মধ্যে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওর এবং ভূগর্ভস্থ জলস্তর উল্লেখযোগ্য। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে পানির চাহিদা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা দুরূহ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক নদী অববাহিকায় আনা বিভিন্ন ধরনের পরিবর্তন পানি সম্পদ ব্যবস্থাপনার সার্বিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে পানির প্রতি ফোঁটার সর্বোত্তম ব্যবহার এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং ব্যক্তি পর্যায়ে পানির টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার করতে পারলে নিশ্চিত হবে সবার জন্য নিরাপদ পানি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নগরে পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি হাসিন জাহানের সাথে। কেমন আছেন? ভালো আছি। আমাদের একটি বিশাল সমস্যা এই সুপেয় পানি এবং পানি ব্যবস্থাপনা। বাংলাদেশে দ্রুত নগরায়নের সাথে সাথে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো নিশ্চিত হচ্ছে আমাদের সেভাবে। নগর যেভাবে বেড়ে উঠছে, অর্থাৎ নগরে মানুষ বাড়ছে, তাদের চাহিদা বাড়ছে এবং বিশেষ করে যদি দেখেন যে পানির পাশাপাশি ময়লা আবর্জনা, যেটাকে আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলি, সেটা, পাবলিক টয়লেটের চাহিদা, এগুলোই তো আসলে খুব বেসিক চাহিদা, তাই না? পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাপনা, কোনোটাই কিন্তু আসলে পূরণ হচ্ছে না। সো আমাদের চাহিদা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের এই ব্যবস্থাপনাটা নিশ্চিত হচ্ছে না।
এই যে ব্যবস্থাপনা হচ্ছে না কেন? একটা হচ্ছে যে অপরিকল্পিতভাবে নগর বেড়ে উঠছে, আমাদের পরিকল্পনার অভাব এবং কোনো নিয়ন্ত্রণহীনভাবে সব কিছুই বেড়ে উঠছে। আর একটা হচ্ছে যে প্রত্যেকেই কাজ করছেন কিন্তু আলাদা আলাদাভাবে করছেন, অর্থাৎ সামগ্রিক একটা পরিকল্পনার অভাব। এই দুটো মিলে একটা মানে জট তৈরি হচ্ছে। আর একটা বিষয় যে আমাদের অনেক কিছুর মধ্যে আধুনিক ভাবনার অভাব আছে, যে আমরা খুব ট্রেডিশনাল আগে যা হয়ে আসছে সেই টেকনোলজি, সেই ওয়েজ অফ ওয়ার্কিং, এগুলো নিয়েই পড়ে আছি। আমরা এই জিনিসগুলোকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সমাধানের চেষ্টা করছি না। মূলত কি এই সমস্যাটা আমার যেটা মনে হয়, মানে যারা বিভিন্নভাবে এ নিয়ে কাজ করছে, পাশাপাশি সরকারের দায়িত্বটা কি একটু মনে হচ্ছে কম এই জায়গায়? মানে সরকারেরই তো প্রধান দায়িত্ব কম বলতে মানে দায়িত্বটা সেভাবে তারা পালন করছে না। মানে আমি যেভাবে দেখি বিষয়টা, যে নাগরিক সুবিধা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। তো সরকারের নিশ্চিত করা দরকার যে অবকাঠামোগুলো ঠিক আছে কিনা, অবকাঠামো পরিচালনার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এটা হচ্ছে সরকারের নিশ্চিত করার দায়িত্ব কিনা। আমি যদি একটা উদাহরণ দেই, যে সরকারের দায়িত্ব হচ্ছে আমাকে পানি দেওয়া, কিংবা সরকারের দায়িত্ব হচ্ছে আবর্জনা ব্যবস্থাপনা করা, কিংবা সুয়েরেজ সিস্টেম পরিচালনা করার ব্যবস্থাপনা করা। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণ হিসাবে যে আমার নিয়মিত বিল পরিশোধ করা, কিংবা পানির অপচয় কম করা। সো এইভাবে আমাদের মানে দুই পক্ষরই একটা সমন্বয়ের মাধ্যমে কিন্তু সব কিছু বাস্তবায়ন করা প্রয়োজন। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন শহরে সুপেয় পানির চাহিদা কতটা পূরণ হচ্ছে? আমি যদি একটু সহজ ভাষায় বলি, আপনি যে কোনো একটা শহর যে যান যেখানে একটা পাইপ টু ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে, দেখবেন শহরের শুধু কেন্দ্রে যে 10-15% মানুষকে কাভার করে এতটুকু জায়গায় পানির সাপ্লাই আছে। বাকি এলাকার মানুষ কিন্তু টিউবওয়েল চেপে পানি খায় বা অন্যান্য পানি খায়। তার মানে কি, আমি নগরের অধিবাসী হিসাবে নিজেকে যেই আমার প্রাপ্তি, সেই পানিটাও আমি ঠিকমতো কল খুলে পানি পেতে পাচ্ছি না। তো এই একই অবস্থা কিন্তু সিটি কর্পোরেশনও খুব ভালো আছে তা না। এমনকি চিটাগাং সিটি কর্পোরেশন, যেটা আমাদের দ্বিতীয় বৃহত্তম নগরী, সেখানেও মানুষ কিন্তু খুব বেশি ভালো পানি পাচ্ছে না। এবং অনেক সিটিতেই, যেমন আপনি খুলনা বলতে পারেন, রাজশাহী বলতে পারেন, তারা কিন্তু আসলে কলের পানিও খায় না। তারা কলের পানি সব কাজে ব্যবহার করে, কিন্তু খাওয়ার জন্য নির্ভর করে এই কাছাকাছি কোনো একটা টিউবওয়েলের পানিতে। সো এটা আসলে আমাদের বাস্তব অবস্থা। এখন তো টিউবওয়েলেও পানি বোধহয় সেভাবে উঠে আসে না, এবং আর্সেনিক একটা বিরাট সমস্যা, তাই না? ভূগর্ভস্থ পানির অনেকগুলো সমস্যা আছে। কোনো কোনো এলাকায় আর্সেনিক আছে, তারপরে স্যালাইনিটি আছে, কোনো কোনো এলাকায় ম্যাঙ্গানিজ আছে, এবং নানা ধরনের সমস্যাই আছে। আয়রন তো আছেই, এটা একটা কমন সমস্যা। এই যে নানা রকমের সমস্যা, এই সমস্যার মধ্যে বর্তমানে বিভিন্ন শহরে পানি ব্যবস্থাপনা কী ধরনের সমস্যা আছে বা হচ্ছে, এটা নিয়ে একটু বলবেন। সমস্যা আছে, যেমন ভূগর্ভস্থ পানিতে আয়রন আছে, আর্সেনিক আছে। সো যেটা হয়, ভূগর্ভস্থ পানি যদি একটু নিচের থেকে তোলা হয় তাহলে সেখানে সাধারণত আর্সেনিক থাকে না, সেটা মোটামুটিভাবে সেফ। এটা একটা বড় অংশের, এক্সেপ্ট কোস্টাল বেল্ট, সেখানে পানি মোটামুটি ভালো। এখানে আয়রনের প্রভাব থাকে এবং আয়রনটাকে দূরীকরণ করা সম্ভব, এটা খুব কঠিন টেকনোলজি না। সো এখানে আমরা ভালো পানি পেতে পারি। কোস্টাল বেল্টে সেখানে স্যালাইনিটির প্রভাব আছে, সেখানে অন্য টেকনোলজি ব্যবহার করে এই পানিটাকে ব্যবহার করা সম্ভব। এবং কোস্টাল বেল্টে কোনো কোনো পকেট আছে যেখানে ভালো পানি পাওয়া যায় ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে। ভূগর্ভস্থ পানি ছাড়াও অন্যান্য পানি আমরা ব্যবহার করতে পারি, যেমন বৃষ্টির পানি, এটাকে ধরে রেখে ব্যবহার করা সম্ভব। তারপরে যে সারফেস ওয়াটার, নদীর পানি বা খালের পানি, এটাকে আমরা পরিশোধন করে আমরা ব্যবহার করতে পারি। যে ছোট্ট একটু মাইনর মানে ইনোভেশনের মাধ্যমে আমরা কিন্তু ভালো পানি পেতে পারি। আচ্ছা, আমরা অন্য দেশে দেখি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা সমুদ্রের পানিটাকে সুপেয় পানিতে পরিণত করছে এবং নানা কাজে ব্যবহার করার ব্যবস্থা করছে। এটা কি একটু এক্সপেন্সিভ টেকনোলজি? সমুদ্রের পানিকে ব্যবহার করা সম্ভব, আমাদের এখানেও কিন্তু সেটা হচ্ছে। ঠিক সমুদ্রের পানি না, আমরা হয়তো আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা
খুবই স্যালাইন, সেটাকে আমরা রিভার্স অসমোসিসের মাধ্যমে সুপেয় পানিতে পরিণত করছি এবং অনেকেই করছেন, এবং এই পানি কিন্তু কোস্টাল বেল্টে বেশিরভাগ মানুষ এখন খাচ্ছে, যেটাকে আমরা রিভার্স অসমোসিসের মাধ্যমে সুপেয় পানিতে পরিণত করা হচ্ছে। সো এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইলেকট্রিসিটি লাগে এবং একটা ফিল্ট্রেশনের মাধ্যমে, ফিল্টারের মাধ্যমে পানিটা পরিশোধিত হয়। সো ফিল্টারটা পরিবর্তন করতে হয়, যেই জন্য এটার ইনস্টলেশন কস্ট বা ক্যাপিটাল কস্ট একটু বেশি হয় এবং অপারেশন মেনটেনেন্সটা একটু জটিল হয়, কিন্তু এটার জন্য এখন ভ্যালু চেন হয়ে গেছে, অর্থাৎ আপনি স্থানীয়ভাবে লোক পাবেন যারা এই কাজটা করে, খরচটা বেশি, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, কিন্তু পানি তো লাগবেই, সুতরাং কোস্টাল এরিয়াতে যদি আমরা এই ব্যবস্থাপনাটা গড়ে তুলতে পারি তাহলে মানে মানুষের জন্য একটা বিশাল উপকার হবে। আমাদের মনে হয় যে সরকার কি জোরে সোরে এগিয়ে আসা উচিত নয়? আমি যেটা মনে করি সরকারকে যেখানে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে আমাদের যে পানির সম্পদ এটাকে রক্ষা করা। ভূগর্ভস্থ পানি হোক, নদীর পানি হোক, বৃষ্টির পানি হোক, এটাকে কিভাবে সুরক্ষা করা যায়। অর্থাৎ আমাদের যে ভূগর্ভস্থ পানি আছে এটা যথেষ্ট ভালো পানি, এখানে হয়তো কিছু কিছু কন্টামিনেন্ট আছে যেটাকে দূর করা সম্ভব, কিন্তু এই ভূগর্ভস্থ পানিকে আমরা নষ্ট করে ফেলছি, কারণ এটাকে আমরা বিভিন্নভাবে এই শিল্প কলকারখানা থেকে এই ধরনের বর্জ্য এই ভূগর্ভস্থ পানির সাথে মিশে যাচ্ছে, এবং এই যে সারফেস ওয়াটার, নদী বা আমরা খাল, এগুলোতে আমরা যেভাবে বর্জ্য ফেলে নষ্ট করে ফেলছি, এই যে আমাদের পানির আধারগুলোকে আমরা নষ্ট করে ফেলছি, এখানে সরকারের একটা বড় পদক্ষেপ দরকার যে এই নষ্ট করাটাকে বন্ধ করতে হবে। পানির আধারকে নষ্ট করে ফেলি তাহলে আমি রিভাইভ করতে পারবো না। অবশ্যই। আচ্ছা, টেকসই পানি ব্যবস্থা নিশ্চিত করতে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। তো সমন্বিত পরিকল্পনার প্রথম কাজ হওয়া উচিত যে আমাদের কি আছে এটা আমরা আসলে জানি না, সেটাকে জানা এবং মনিটর করা। যেমন এই যে ভূগর্ভস্থ পানিতে কোথায় আর্সেনিক আছে, কোথায় স্যালাইনিটি আছে, কি অবস্থা, ওয়াটার কোয়ালিটি এবং ওয়াটার লেভেল, এটার জন্য সারা বাংলাদেশে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকা, যে গ্রাউন্ড ওয়াটার মনিটরিং ব্যবস্থা করা উচিত, তাহলে আমি বুঝবো যে আমরা কোথায় আছি। এটা এক। দ্বিতীয় হচ্ছে যে নদী দূষণটাকে বন্ধ করতে হবে, এবং নদী দূষণ এবং ভূগর্ভস্থ পানি দূষণ এটা কিন্তু পরস্পর একটার সাথে একটা সম্পর্কিত, একটা দূষিত হলে অন্যটা দূষিত হবে। সো এই দুটো কাজ করা। তৃতীয় হচ্ছে এই যে বৃষ্টির পানিটাকে কিভাবে আমরা সংরক্ষণ করব। বৃষ্টির পানি শুধুমাত্র ট্যাঙ্ক করে সংরক্ষণ করা যাবে না, এটাকে কিন্তু এই আন্ডারগ্রাউন্ড অ্যাকুইফার অর্থাৎ মাটির নিচেই আবার ঢুকিয়ে দিতে হবে, এবং কিভাবে আমি নিরাপদভাবে ঢুকিয়ে দিতে পারবো, এবং বৃষ্টির পানি মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি কিভাবে আন্ডারগ্রাউন্ড অ্যাকুইফারটাকে আরও বেটার পজিশনে নিয়ে আসতে পারবো, এই ধরনের সায়েন্টিফিক্যালি আমি কিভাবে এই জিনিসটাকে করতে পারবো, এটাকে স্টাবলিশ করতে পারলে আমরা পুরো চেইনটাকে আমরা রিস্টোর করতে পারবো। পানির ব্যবহারে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? যাদের কাছে পর্যাপ্ত পানি আছে কিংবা সোর্স আছে পানি পাওয়ার, সেখানে কিন্তু আমরা খুব একটা মূল্যায়ন করি না পানিকে খুব ওইভাবে, আর যাদের কাছে নাই তাদের কাছে কিন্তু এটাকে হাহাকারের মতো একটি ব্যাপার। এই জায়গায় আমাদের কি করা উচিত? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সবার জন্য আসলে ন্যাশনাল কমিউনিকেশন ক্যাম্পেইন দরকার, যে পানি যে একটা খুব মূল্যবান একটা রিসোর্স, এবং এটাকে যে অপচয় করা যাবে না এবং এটাকে নষ্ট করা যাবে না, এটার জন্য ব্যাপকভাবে ক্যাম্পেইন করা দরকার। যেমন আমাদের ছোট ছোট অভ্যাসে পরিণত করতে হবে, যেমন আমরা এক বোতল পানি নিয়ে এক চুমুক খেয়ে সেটাকে বাকি বোতলটাকে আমি ফেলে দিচ্ছি। তারপরে আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে আমরা কল থেকে এক ফোঁটা পানি পড়ে, কিন্তু আমি কলটা বদল করি না, কিন্তু পানি ফোঁটায় ফোঁটায় পড়তে দেই। এই যে একটা বিশাল অপচয় হয়, আমরা এই ছোট ছোট জিনিসগুলি আমাদের মাথায় নেই না, কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যাপকভাবে মাস ক্যাম্পেইন করি এবং প্রত্যেকটা ছোট ছোট কাজে যে আমরা কি পরিমাণ পানি ব্যবহার করি এবং কত কমে এটা ব্যবহার করতে পারি, এটা যেন আমরা ছোটবেলা থেকেই আমি অভ্যাসটা আমাদের সেই কারিকুলার পরিবর্তনের মাধ্যমে থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে যেন আমরা এটাকে আত্মস্থ করতে পারি, সেই ব্যবস্থা করার প্রয়োজন বলে মনে করি। আমরা অনেকেই কল ছেড়ে দাঁত মাজি, কলের পানি পড়তেই থাকে, শেভ করি, শাওয়ার ছেড়ে গোসল করি, আমাদের আসলে এই বিলাসিতা আমাদের করা সাজে না। পানির অপচয়টা রোধ করতে হবে।
মূল কথা। অপচয়টা রোধ করতে হবে এবং পানির দূষণটা রোধ করতে হবে। একটা ছোট কথা বলি এটার সাথে, আমরা যখন ওয়াটার সিস্টেম ডিজাইন করি, এই যে সরকারের কথা আমাদের বারবার বলতে হচ্ছে, সরকার যখন একটা পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করেন তখন কিন্তু আমরা এইটা তারা মাথায় রাখেন না যে যখন আমরা একটা পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করি এবং একটা পানি ব্যবহার করি, ব্যবহার করার সাথে সাথে ওই পানির 90% পানিটা ওই মুহূর্তেই ওটা কিন্তু ওয়েস্ট ওয়াটারে পরিণত হচ্ছে। সো আমি কিন্তু পানির ব্যবস্থা করলাম, কিন্তু ওয়েস্ট ওয়াটারটা কি ম্যানেজ করার ব্যবস্থা করছি, ওইটা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, ওইটা ডিসপোজালের ব্যবস্থা করছি, তা কিন্তু করি নাই। তাহলে যে কোনো পাইপ ওয়াটার সাপ্লাই ডিজাইন করার সাথে সাথে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এইটা কিন্তু ইন্টিগ্রেটেড ফাংশন এবং সিস্টেমের মধ্যে আসা উচিত প্ল্যানিংয়ের পার্সপেক্টিভ থেকে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এভারেজ সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক নগরে পানি ব্যবস্থাপনা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি পৃথিবীতে 30 ভাগ স্থল ও 70 ভাগ পানি থাকলেও সুপেয় পানি আছে মাত্র 3%। পৃথিবীতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি বঞ্চিত মানুষের সংখ্যা প্রায় 100 কোটি। 1878 সালে নবাব খাজা আব্দুল গনি ঢাকার চাঁদনী ঘাটে পানি শোধন কেন্দ্রের মাধ্যমে নগরবাসীর জন্য প্রথম বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন। ঢাকা ওয়াসার পানি উৎপাদন ও বিল অনুসারে মোট সিস্টেম লস প্রায় 35%। ঢাকার পাশে অবস্থিত দাশেরকান্দি পয় শোধনাগারটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শোধনাগার। সুধী দর্শক, অপরিকল্পিত নগরায়ন মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। তাই নগরায়নের ক্ষেত্রে উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। তবেই ভালো থাকবে আমাদের নগর ও নগরের অধিবাসী। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।